মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের এই মুহূর্তের যেই অবস্থা সেটা কি সেটা আমরা সকলেই জানি। এটা শুধু তোমাদের বলে না, এটা যে কোনো স্টুডেন্টেরই হয়ে থাকে, যে কোনো ব্যাচের হয়ে থাকে। আমার সময় কিন্তু ভয় করতো, কারণ আর 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে। অর্থাৎ আমরা সকলেই জানি 2রা মে সকাল সকাল ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্টকে চেক আউট করতে পারবে। কিভাবে চেক আউট করবে সেই নিয়ে আই বাটনে ভিডিও দেওয়া থাকলো, তোমরা পরে দেখে নিতে পারো বা চ্যানেল ভিজিট করে পরে দেখে নিতে পারো। একদম টিউটোরিয়াল দেওয়া আছে যে তোমরা কিভাবে কি দেখতে পারো। বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদের যাবতীয় ভয় সেগুলোকে ক্লিয়ার করানোর চেষ্টা করব, কারণ আজকের এই ভিডিওতে শুধু আমি একা না, আমার সাথে থাকছে শ্রীদাম মণ্ডল ভাই, যার কিনা ইউটিউবে একটা চ্যানেল রয়েছে এবং সে কিন্তু নিজে মাধ্যমিকে 600+ নম্বর পেয়েছে। তো তার অভিজ্ঞতা থেকে আমরা জানবো যে গ্রেস নম্বরের বিষয়টা কি, ঠিক আছে, বা এমনও কিছু ঘটনা রয়েছে যে কিছু কিছু স্টুডেন্ট থাকে যাদেরকে শুধুমাত্র গ্রেস নম্বর দিয়েই পাস আউট করিয়ে দেওয়া হয়। তো গ্রেস নম্বরের কি ব্যবস্থা থাকছে, ম্যাথামেটিক্সের নাম্বার তোমাদের কেমন কি দেওয়া হবে, বা কত স্টুডেন্ট পাস করছে, ফেল করছে, বা ইত্যাদি এই যাবতীয় বিষয় বা তোমাদের যাবতীয় মনের যে প্রশ্ন, এই মুহূর্তে যে তোমাদের এত ভয় রয়েছে, এই সকল ভয় কিন্তু আজকের এই পডকাস্টটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের সকলের যাবতীয় কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু আজকের এই গোটা ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু হাতে সময় রয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটাকে দেখো এবং তোমরা তোমাদের যে কোনো টাইপের কোয়েশ্চেনের, কনফিউশনের ক্লিয়ারেন্স কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো পডকাস্টটাকে শুরু করা যাক। অনেক ইম্পর্টেন্ট, অনেক ভাইটাল একটা ভিডিও, যেটা ইউটিউবে যদি তোমার সামনে এই মুহূর্তে চলে আসে তো তুমি খুবই লাকি যে তুমি এই ভিডিওটা পেয়েছো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। অলরাইট, সো এখন আমরা আমাদের পডকাস্ট শুরু করতে চলেছি এবং প্রথমেই আমি ভাইয়ের কাছ থেকে তার ইন্ট্রোডাকশনটা জেনে নেব। তো তুমি তোমার নাম বলো প্রথমত আমাদের অডিয়েন্সকে। নমস্কার, আমি শ্রীদাম মণ্ডল। আমি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম কুরসামারি, সেখান থেকে আমি বিলং করি। আমি 2018 সালে মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক দিয়ে ইংলিশ অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন বর্তমানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছি। যেটা বিষয় সেটা আজকের যেই পডকাস্টটা আমরা মূলত যেটা করছি তার কারণ হচ্ছে যে এই বছর স্টুডেন্টরা অনেকটাই ভয়ে আছে। তুমিও তোমার চ্যানেলে যেটা দেখেছো, তাই না? তো এই বিষয়টার উপর তুমি তোমার কি মতামত দিতে চাও? মানে আমি 6 বছর ইউটিউব করছি, আর মেইন চ্যানেল থেকে তো আমি এই কন্টেন্ট সরিয়ে এখন সেকেন্ড চ্যানেলে আলাদা সেপারেট করে দিয়েছি। তো আমি মোটামুটি এই 6টা বছর দেখেছি যে স্টুডেন্টরা এতটা ভয় থাকে না, এবছরটা বেশি ভয় আছে। সেই বিষয়টা নিয়ে কি বলতে চাও? জীবনে প্রথম একটি বড় পরীক্ষা হচ্ছে বোর্ডের এক্সাম, মাধ্যমিক। তো ভয় তো একটু করবেই সবারই। আমারও তেমনও হয়েছিল বোর্ডের এক্সামে, যখন মানে ঠিক রেজাল্টের আগের রাত মানে অনেকটা দুঃস্বপ্নের মতো কাটে। তখন আমি যখন মানে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, তো সেই সময় অতটা ইউটিউব ছিল না তখন, তবুও হঠাৎ করে ভিডিও চলে আসতো বা অনেক মাইন্ডে অনেক কিছু হতো যে কি হবে আগামীকাল। মানে যতই ভালো রেজাল্ট করি না কেন, যতই নিজের একটা কনফিডেন্স থাকে না কেন, কিন্তু ওই মাধ্যমিকের রেজাল্ট বা তার ঠিক আগের মুহূর্তটা মানে যতটাই কনফিডেন্স থাকার কথা ততটাও থাকে না। কারণ সেই সময় বোর্ডের প্রথম একটা রেজাল্ট মানে কি হবে সেটা নিয়ে একটা মানে দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটে। কিন্তু যারা বর্তমান স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই দুশ্চিন্তা মানে কোনো কারণই নেই দুশ্চিন্তার। কারণ বর্তমানে যে পরিস্থিতি, মাধ্যমিকে কোনো মতো যদি একটু ভালোভাবে পড়াশোনা করে যায় কোনো ক্যান্ডিডেট, তাহলে সে ইজিলি মাধ্যমিক পাস করতে পারবে, কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। তো সেটা হয়তো সবারই হয়তো সেই চেষ্টাটা থাকে মাধ্যমিক পাস করার। তো আশা করছি প্রত্যেকের রেজাল্টই এবছর ভালো হবে। এটাও আমিও রেগুলার বলে থাকি, কিন্তু তাও স্টুডেন্টদের মনে যে ভয়টা সেটা থাকেই। এটা আমিও মাধ্যমিক দিয়েছি, তুমিও যখন হ্যাঁ, দিয়েছো, এটা আমাদের মধ্যেও এটা হয়। প্রত্যেকের মধ্যেই কাজ করে, কারণ জীবনের একটা প্রথম বড় পরীক্ষার রেজাল্ট কি হবে। এবার যেই কমেন্টগুলো আমি বেশি পাই, হয়তোবা তুমিও পাও, যে দাদা আমি গ্রেস নম্বর আদৌ পাবো কি না। আমি 12 পেয়েছি, 13 পেয়েছি, পাস নম্বর হচ্ছে গিয়ে 15। তো সেই বিষয়টা নিয়ে কি ভাবো, মানে যে আমাদের পর্ষদ রয়েছে, গ্রেস নম্বর কি আদৌ দেয়? তো এই ব্যাপারে বলতে গেলে গত বছরই আমার একটা বোন মানে আমাদের পাশের বাড়ি মাধ্যমিক দিয়েছিল। সত্যি কথা বলতে সে গ্রেস মার্কেই পাশ করেছে, সে 175 নম্বরই পাশ করেছে। প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু সে 25 করে পেয়েছে। অর্থাৎ এখানে অবভিয়াসলি বোঝার বিষয়, সে যে প্রজেক্টের প্রত্যেকটিতে 10-এ 10 পেয়েছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে তার যে মার্কস রয়েছে তার কিন্তু 13, 12 বা 14 এইরকম কিন্তু মার্কস ছিল। অতএব গ্রেস মার্ক যে দেওয়া হয় সেটা হচ্ছে 100 জন ক্যান্ডিডেটের মধ্যে যদি 5 থেকে 10 নম্বর এভারেজের ক্ষেত্রে 175 থেকে কম হয়, তো সেক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্টটা
বা তাদের যে খাতাগুলো সেটা কিন্তু আবার আরেকবার চেক করা হয় যে কোনো কারণবশত কোনো একটা জায়গায় মার্কস বেশি বাড়ানো যায় কিনা। তো সেটা অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু, যাদের কম মার্কস রয়েছে তাদের ঘাবড়ানোর কারণ নেই। তাদের কিন্তু গ্রেস মার্ক দিয়ে কিন্তু পাস করানো হয়। যেমন এবছরও অনেক ক্যান্ডিডেট 175 পেয়েও কিন্তু পাস করবে। অর্থাৎ যারা 175 নিয়ে পাস করে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু গ্রেস নম্বর নিয়ে কিন্তু পাস করে। ওটাই। এবার যেটা কথা সেটা হলো গিয়ে যে যারা প্রচুর পরিমাণে প্যানিক করছে এই মুহূর্তে, প্রচণ্ড, হুম, মানে আমি ঠিক এই রকম টাইপের কমেন্ট পেয়েছি যেটা আমি এই মুহূর্তে হয়তো বলতে পারবো না, যে পলিসির বিরুদ্ধে চলে যাবে, ভিডিও টেক ডাউন হয়ে যেতে হুম, পারে। তো তারা মানে যেই মাইন্ডসেটে চলছে তাদেরকে আমি রেগুলার রিপ্লাই করে থাকি যে কিছু হবে না, পাস আউট করে যাবে, কিন্তু তারা তাও সেই সাহসটা পায় না। তুমি সাহস দেওয়ার জন্য এই যে কথাগুলো বললে যে তোমার মানে বাড়ির পাশে একজন বোন সে কিনা হ্যাঁ, গ্রেস হ্যাঁ, নম্বর নিয়ে পাস হয়েছে, আমি হুম, এইরকম অনেক স্টুডেন্ট দেখেছি, মানে আমার নিজের ক্লাসমেট যারা ঠিক করে অঙ্ক করতে জানে না, ঠিক করে কিছু বাংলাতে লিখতেও জানে না, না, তারাও পাস হুম। করেছিল। এই বিষয়টা হ্যাঁ, এটা কিন্তু আমি তো হয়। অবাক, পর্ষদ তারাও কিন্তু অবাক। এই ব্যাপারে ভাবে ক্যান্ডিডেটের সম্বন্ধে যে একটা ক্যান্ডিডেট যদি মাধ্যমিকে ফেল করে তার মনের মধ্যে যে অনেক মানে দোলচালনা ভাব, হুম। সেটা কিন্তু পর্ষদ বুঝে। তাই সেই হিসাবের কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়, যাতে ভবিষ্যতে সে একটা ভালো কিছু করতে পারে সেই রেজাল্টটা নিয়ে। সেটাই হুম। কিন্তু চেষ্টা করা হয় প্রত্যেক বছরই। আচ্ছা, আচ্ছা, ফেল কারা অ্যাকচুয়ালি করে? মানে ফেল তো করে, 10-12% হুম, স্টুডেন্ট তো ফেল করে, তারা হুম। আসলে কেন করে? তারা কেন গ্রেস নম্বর পায়? প্রথম প্রথমত যারা ফেল করে তারা হচ্ছে প্রজেক্টের যে খাতাগুলো স্কুলে নেওয়া হয়, প্রথমত তারা কলেজে প্রজেক্ট গুলো জমা দেয় না। তো প্রজেক্ট যদি জমা না দেয় তাহলে বলাই রয়েছে একদম 100% শিওর সেই ক্যান্ডিডেট ফেল করবে। কোনো ক্যান্ডিডেট যদি তার স্কুলে প্রজেক্ট জমা না দেয় তাহলে কিন্তু সে অবশ্যই 100% কিন্তু ফেল করবে, কারণ পর্ষদের গাইডলাইন্সই বলা আছে কোনো ক্যান্ডিডেট যদি তার প্রজেক্ট জমা না দেয় তাহলে ফেল করবে। প্রথমত এটাই হচ্ছে মেইন কারণ যারা ফেল করে। দ্বিতীয় কারণ হচ্ছে তারা একদম মাধ্যমিকের খাতায় যখন নাম রোল নম্বর লেখার পর কোনো কিছু লেখে না, অর্থাৎ সাদা খাতা জমা দেয়, তারাই কিন্তু মেইনলি ফেল করে। কিন্তু যারা একটু চেষ্টা করে যে না আমি একটু চেষ্টা করি, অন্তত ওই যে কনসেপ্টটা আছে সেটা যদি কাছাকাছিও যায় তবুও কিন্তু একটা নাম্বার দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু যারা একদমই লেখে না তাদেরকে কিন্তু মূলত ফেল করানো হয়। তবে ফেলের সংখ্যাটা কিন্তু খুবই এখন কম। আচ্ছা, মানে এটা আমরা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি যদি আমি একটা মাধ্যমিকের স্টুডেন্ট ধরে নিচ্ছি এবং হুম, আমি স্কুলে প্রজেক্ট জমা করিনি, তো হুম। সেক্ষেত্রে আমাকে মানে এইরকমটা হয় না যে স্কুল থেকে আমাকে হয়তো 6-7 নম্বর দিল, এটা হয় না, তাই না? না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যেহেতু ক্যান্ডিডেটরা বেশিরভাগই 15 বা এর কাছাকাছি নাম্বার তুলতে অনেকটা হিমশিম খায়। হুম, তো হুম। প্রজেক্টে যদি 10-এর কম পেয়ে যায় তাহলে অনেকটা প্রবলেম হয়ে যায় তাদেরকে দিয়ে। সেজন্য স্কুল থেকেও ভাবে যে একজন ক্যান্ডিডেটকে মিনিমাম কিন্তু প্রজেক্টে 9 দেওয়া হয়। 9 এর নিচে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে। তবে যারা ঠিকঠাক জমা দেয় প্রজেক্টগুলি তাদের কিন্তু 10-এ 10ই দেওয়া হয়, এবং প্রজেক্টের 10 নম্বরের উপর বেস করেই কিন্তু গ্রেস নম্বর 15 দেওয়া হয়। কারণ 15 নম্বর যদি পায় তাহলে এদিকে 10 25 হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু ক্যালকুলেট করে নম্বরটা অ্যাকচুয়ালি দেওয়া হয় মাধ্যমিকে। আচ্ছা, আর মানে যেটা বলছিলাম যে যদি আমি প্রজেক্ট জমাই না করি তো সেক্ষেত্রে কনসিডার কিছুই হয় না, মানে ওটা জিরোই দেওয়া হয়, সেক্ষেত্রে একদম ফেল। সেক্ষেত্রে ফেল, তো এইটা গ্যারেন্টিড একদম। কোন বছর তুমি এক্সাম দিয়েছিলে মাধ্যমিকের? আমি 2018 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এবং আমি স্কুলের মধ্যে প্রথম হয়েছিলাম। 602 নম্বর পেয়েছিলাম আমি মাধ্যমিকে, এবং আমাদের স্কুলের মধ্যে আমি টপ করেছিলাম। আচ্ছা, ছশো এবং দুই অঙ্কের মধ্যে যেটা প্রত্যেকেরই ভয় থাকে অঙ্ক, সেই অঙ্কে কিন্তু আমি 98% পেয়েছিলাম, 98 পেয়েছিলাম অঙ্কে। আচ্ছা, তো মানে নাম্বারটা যে পর্ষদের তরফ থেকে দেওয়া হয়, মানে অ্যাকচুয়ালি তুমি যেই অ্যান্সার লিখেছিলে সেটার থেকে এক্সপেকটেশনের চাইতে বেশি পেয়েছো না কম পেয়েছো? মানে ম্যাথে বলবো নাকি ওভারঅল? ওভারঅল বলো আর ম্যাথেও বলো। যদি ম্যাথের ক্ষেত্রে বলি, তো আমি ম্যাথে আশা করেছিলাম যে আমি ইজিলি 95 পেয়ে যাব। মানে ভেবেছিলাম যদি আমাকে কনসিডার করে নাম্বার দেয় তাহলে আমি 97 পাবো, এটা আমি ভেবেছিলাম। কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে 95 পাবো। কিন্তু যখন রেজাল্ট বের হলো তখন দেখলাম 98। অর্থাৎ আমাকে মানে একটু যে প্রেজেন্টেশন ছিল সেটা হয়তো ভালো ছিল, সেই জন্য হয়তো মানে এক্সট্রা আরো হয়তো নাম্বার দিয়েছে। আর ওভারঅল যদি বলি তাহলে তুমি যেরকম লিখবে তার উপর বেস করেই কিন্তু তুমি নম্বর পাবে। তো এটা এক্সপেক্ট করা যাবে না যে আমি শুধু খাতা ভরলেই যে প্রচুর নাম্বার পাবো, এমনও না। টু দা পয়েন্ট কিন্তু এখন উত্তর লিখতে হয়, এবং তোমার যদি ওয়ার্ড লিমিট থাকে সেই ওয়ার্ড লিমিটের মধ্যে লিখলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। আর ওভারঅল বিষয়টাও একই। একই সেম।
আচ্ছা, অ্যাকচুয়ালি গ্রেস নম্বর ঠিক তাদেরকেই দেওয়া হয় যারা ফেল করার সম্মুখীন থাকে, তাই না? ম্যাক্সিমাম মানে 100% ক্যান্ডিডেটই যারা মানে ওই 14, 13 এইরকম মানে 90-এর মধ্যে পায় তাদেরকেই মূলত 15টা মানে দেওয়ার চেষ্টা করি, 15 নম্বর যাতে মিনিমাম তাদের দেওয়া হয়, তো এটাই চেষ্টা করি পর্ষদ থেকে। যাতে তারা মোটামুটি পাস করে যায়। হ্যাঁ, যাতে পার্সেন্টেজটা ভালো হয়, যে এবং গত বছরের তুলনায় এবছর পরীক্ষার পাশের হার যাতে বেশি হয় বা তারা যাতে একটা কিছু করতে পারে, সেই জন্যই মানে প্রত্যেক বছরই দেখবে পাশের হারটা দিন দিন বেড়ে চলেছে। হুম, হুম, হুম। এটা ঠিক। আগের বছরের তুলনায় এই বছর একটু বেশি হুম, হবে এটাই মানে বোঝা হুম, যাচ্ছে। তুমি যেই বছর পরীক্ষা দিয়েছিলে, সেই বছরকার হুম, যেই টাইপের সিচুয়েশন মানে আমাদের যে ক্লাসমেট যারা ছিল, হুম, তাদের মানে আমরা যে সিচুয়েশনটা কাটিয়েছি, ঠিক ধীরে, ধীরে যেইভাবে আমাদের গ্রোথ হয়েছে, আমরা দেখছি যে ভাইয়েরা, বোনেরা যেভাবে পরীক্ষা দিয়ে এসেছে, কতটা তফাৎ দেখতে পাও? কতটা ডিফারেন্স রয়েছে? মানে এখনকার স্টুডেন্টদের মাইন্ডসেট আর আমাদের সময়কার মাইন্ডসেট কতটা ডিফারেন্স হুম। রয়েছে? ডিফারেন্ট বলতে গেলে মেইনলি লকডাউনের পর থেকে ডিফারেন্সটা শুরু হয়েছে। কারণ হুম, লকডাউনের পর থেকেই অনলাইনমুখী ক্লাস বা অনলাইন বা মোবাইল বা ইউটিউবের সাহায্যে ক্লাস করার এই কনসেপ্টটা কিন্তু চলে এসেছে। কিন্তু যারা 2020 সালের আগে তাদের কিন্তু এই কনসেপ্টটা ছিল না। তাদের ওই অফলাইনে গিয়ে নির্দিষ্ট পাড়ার মানে টিচার সেইরকম কিন্তু ক্লাস করার যে প্রচলন সেটা ছিল। এবং তখন পরীক্ষার আগের মুহূর্তে বা পরীক্ষার সময়ও কিন্তু বা যে পরীক্ষার সারা বছর যে আমি একটা মাধ্যমিক বা বোর্ডের এক্সাম দিচ্ছি সেটা কিন্তু ক্যান্ডিডেটের মাথায় থাকতো। কিন্তু বর্তমানে মোবাইলের যুগ আসায় সেই যে একটা টেনশন সেটা কিন্তু সেই পরীক্ষার ওই টাইমটার মধ্যেই থাকে। আর সারা বছর কিন্তু সেই যে মানুষের ক্যান্ডিডেটের মনে যে বোর্ডের এক্সাম সেটা কিন্তু অনেকে লক্ষ্যই করে না। সেই জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট পিছিয়ে যায়। তাই ওভারঅল মিনিমাম কিন্তু ডেইলি একটা রুটিন বানিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে না চাইতেও। কিন্তু যেহেতু অনলাইন চলে এসে তাই ভালো, ভালো এখন কিন্তু টিচার রয়েছে অনলাইনে। সেখান থেকেও কিন্তু তোমরা বাড়িতে বসেই সেই প্র্যাকটিসটা করে নিতে পারো। যেটা আমাদের সময় ছিল না। তো এটা একটা হিউজ হুম। ডিফারেন্স কিন্তু। আর বর্তমানে কোর্স ফিসটা অনেক কম অনলাইনে, আর অফলাইনে কিন্তু প্রচুর বেশি। তাই এটা একটা বিরাট সুযোগ যারা বর্তমানে মাধ্যমিক বা বিভিন্ন এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে। হুম, এটা ঠিক। অনলাইনে মানে আমি আমার বাড়িতে কমফোর্টেবল হুম, জোনে, কমফোর্টেবল টাইমে আমি আমার পড়াশোনা করতে পারি, যেটা আমাদের সময় হুম। ছিল না। হ্যাঁ, ছিল আমাদের না এটা। সময় আমি মাধ্যমিকের সময় ফোন খুব একটা পাইনি। মানে আমার কথা বললে আমি হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমার কোনো মোবাইলই ছিল না। আমি উচ্চ আচ্ছা, মাধ্যমিক দেওয়ার পর মোবাইলটা নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওই আরকি মানে আমাদের সময় আর এই সময় হুম, অনেকটা ডিফারেন্স হয়েছে। অনেকটা এখন ডিফারেন্স। এখন হ্যাঁ, হচ্ছে এবার অনলাইনে ক্লাস করার জন্য ক্লাস 8, 9 এখন থেকেই মানে অনলাইনের ক্লাস অনেকেই করে। হ্যাঁ, এই প্রচলনটা এখন চলছে। এবার হুম, বিষয়টা কি হয়ে থাকে যে যখন হাতে ফোন চলে আসে তখন আমরা বেশিরভাগ দেখেছি যে এই জিনিসটার অপব্যবহারটা বেশি হয়। হুম, হুম। হুম, কিন্তু এই জিনিসটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে অনেক পজিটিভ দিকও রয়েছে। হুম, যেমন হুম, বাড়িতে বসে কম সেটাই। পয়সায় ভালো এডুকেশন আমরা নিতে পারি। সেই জিনিসটা যদি কাজে লাগানো যায় তাহলে রেজাল্ট তো খুব ভালোই হওয়ার কথা। হুম, সেটা অবশ্যই। আচ্ছা, এখন আমি মূলত যেই সকল কোয়েশ্চেনগুলো করছি এগুলো হচ্ছে স্টুডেন্টদের কোয়েশ্চেন। এবার হুম, এই হুম, কোয়েশ্চেনগুলোকে আমি মোটামুটি অ্যান্সার দিই, ভিডিওস বানিয়ে দিই। এবার যেহেতু তুমিও রয়েছো, তুমিও সেই বিষয়ে মতামত দিচ্ছ। এটা আশা হুম। করি স্টুডেন্টদের অনেকটাই হেল্প হবে। হ্যাঁ, অনেকটাই হ্যাঁ, উপকৃত হবে। এবার অনেক টাইপের স্টুডেন্ট রয়েছে। একটা গ্রুপ অফ স্টুডেন্ট রয়েছে যেটা দেখলাম, যারা ১০ এর নিচে পেয়েছে বা ৮ থেকে হুম, হুম, ১০ এর মধ্যে পাচ্ছে। তারা ক্যালকুলেট করছে আর বলছে আমি ৮ বা ৯ বা ১০ পাচ্ছি। আর আমি মোটামুটিভাবে খাতা টুকটাক ভরিয়েছি। তো আমাকে গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে কিনা? এই বিষয়টা একটু কমপ্লিকেটেড আমার লাগে। আমার মনে হয় যে হুম। ম্যাক্সিমাম একটা স্টুডেন্টকে ৪-৫ নম্বরই গ্রেস নম্বর দেওয়া যায় বা এটাও হ্যাঁ, হ্যাঁ, উচিত। তো তোমার কি মনে হয় যে অবশ্যই। ৮ থেকে ১০ যারা পাচ্ছে তাদের কি গ্রেস নম্বর অতটা দেওয়া যেতে পারে? মানে ৭ নম্বরের মতো গ্রেস নম্বর? দেখো এটা টোটালটাই ডিপেন্ড করবে পর্ষদের উপর। পর্ষদের একটা গাইডলাইন্স থাকে যে আমাদের এই নম্বর পর্যন্ত আমরা গ্রেস মার্ক পর্যন্ত ওঠাতে পারি। সেটা মানে আমি বলতে পারবো না ঠিক যে কত মার্কস পর্যন্ত থাকে। তবে অবশ্যই 12 বা 13 হয়তো এর মধ্যেই হয়তো গ্রেস মার্ক থাকে। কিন্তু যারা 10 এর নিচে পায় তাদের পক্ষে বলাটা একটু ডিফিকাল্ট যে তাদের অ্যাকচুয়ালি গ্রেস মার্ক দিয়ে পাস করানো হবে কিনা। কিন্তু ওভারঅল যদি সে প্রত্যেকটা সাবজেক্টে দেখা যায় যে ৭টা সাবজেক্টের মধ্যে ৬টা সাবজেক্টেই সে পাস করেছে, অথচ একটা সাবজেক্টে সে ৮ পেয়েছে বা ৯ পেয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কনসিডার করা হবে তার যে একটা সাবজেক্টের জন্য ফেল করলে। তবে অবশ্যই সে যদি একটা বা দুটোর মধ্যে থাকে সাবজেক্ট তাহলে অবশ্যই সে কিন্তু পাস করে যেতেই পারে। আচ্ছা, আমিও এটাই মানে বলার চেষ্টা করি হুম, স্টুডেন্টদেরকে
যে তোমার যদি বাদবাকি সাবজেক্টগুলো যদি ঠিকঠাক থাকে, একটা হুম, সাবজেক্টে হয়তো বা ভুল হয়ে গেছে, তখন সেটা হ্যাঁ, কনসিডার করা হয়। কিন্তু কিন্তু সবকটা যদি সাবজেক্টেই যদি প্রত্যেকটা একই হাল হয় সাবজেক্টে তাহলে একটু ডিফিকাল্ট আছে। তাহলে একটু ডিফিকাল্ট। হ্যাঁ। তো মোটামুটিভাবে আশা করি গ্রেস নম্বরের বিষয়টা স্টুডেন্টদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি হুম, ক্লিয়ার না হয় তো ডেসক্রিপশনে তো আমি মানে আমার যাবতীয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো থাকছেই, এবং আমি তোমারগুলোও অ্যাড করে দেবো, ঠিক আছে? হুম, আর এবার হচ্ছে যেটা কথা, সেটা এক্সপিরিয়েন্সের বিষয়টা বলবো। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে রেখেছি চ্যানেলে অলরেডি। তুমি তোমার হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। যখন তুমি এক্সাম এর জন্য যে প্রিপারেশন নিচ্ছিলে, তখন ঠিক তোমার হুম। মাইন্ডসেটটা কী ছিল, বা তুমি কি টাইপের প্রিপারেশন নিয়েছিলে? যখন মানে বোর্ডের এক্সাম শুরু হবে তার আগে আমার একটা মানে টার্গেট ছিল যে যে করেই হোক আমি মানে 600-র উপরে আমি পেতেই হবে, যে করেই হোক আমাকে। আমি যখন স্কুলে টেস্ট দিয়েছিলাম সেখানে আমি কিন্তু 550-র মতো পেয়েছিলাম। তো আমার মেইন টার্গেটই ছিল আমার যে 600-র উপরে পাওয়া। এবং এরকম ক্যান্ডিডেটকে অবশ্যই মানে প্রত্যেক ক্যান্ডিডেটের একটা টার্গেট থাকা উচিত যে আমার কত নম্বর পেলে আমি নিজে সন্তুষ্ট হব, অর্থাৎ স্যাটিসফ্যাকশনটা নিজের উপর ডিপেন্ড করবে, অন্যরা কে কি বললো সেটার উপর নয়। সেটা নিজের উপর ডিপেন্ড করবে যে তুমি কি চাইছো, অ্যাকচুয়ালি তুমি কত নাম্বার চাইছো, সেই হিসাবে তোমাকেই পড়তে হবে। তুমি ভাবছো আমি 600 নাম্বার চাই অথচ আমি বই পড়বো না, সেটা বললেও আবার হবে না। কারণ তোমার যেই রকম এক্সপেকটেশন থাকবে সেই রকমই তোমাকে স্টাডি করতে হবে। অর্থাৎ আমি কিন্তু যখন স্টাডি করতাম সেই সময়, তো তখন আমি কিন্তু কোথাও মানে যেতাম না, জাস্ট ঘরের দরজা বন্ধ করে একদম মানে সারা দিন রাত প্রায় বলতে গেলে 12 থেকে 13 ঘন্টা আমি কিন্তু পড়াশোনা করতাম। তো আচ্ছা। এইভাবেই যদি ক্যান্ডিডেটের মধ্যে যদি একটা মানসিকতা থাকে এবং আমার মধ্যে এই যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স চলে এসেছিল, হ্যাঁ আমি অবশ্যই পারবো, কারণ যদি কোনো ক্যান্ডিডেট রেগুলার প্র্যাকটিস করে তাহলে অবশ্যই সেও চাইলেও কিন্তু তার যে লক্ষ্য সেটা কিন্তু পৌঁছাতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক যে শুধু নাম্বার দেখলেই হয় না যে হ্যাঁ, এ দাদা এত নাম্বার পেয়েছে মানে বেশ ভালো। কিন্তু হ্যাঁ। তার পেছনে যে মানে যাবতীয় খাটনি ছিল সেটাও দেখতে হুম, হবে। হুম, অনেকে হয়তো বা কি বলবো মানে টেস্টের পর হয়তো পড়াশুনো করেছে, তাও করেনি, এক্সামের কদিন আগে করেছে, এবং হুম, তাদের যদি এক্সপেকটেশন থাকে ওই নাম্বার, সেটা কখনো অ্যাচিভ হবে না। আচ্ছা, তো এই মুহূর্তে মানে আমাদের তো মাধ্যমিকের তো 2 তারিখে রেজাল্ট আউট হতে চলেছে। খুব শীঘ্রই হুম, রেজাল্ট আউট হবে, এবং এই মুহূর্তটা হচ্ছে সবথেকে টাফ সিচুয়েশন। আমার জন্যও ছিল, আশা করি অবশ্যই, তোমার জন্যও ছিল। অবশ্যই। হুম, হুম। হ্যাঁ, তো এই সিচুয়েশনে তোমার ঠিক কি মনে হয়েছিল? মানে আর ধরো আর 2-3 দিন বাকি আছে, রেজাল্ট আউট হবে। সেই মুহূর্তে তোমার কি ফিল হচ্ছিল? তখন ভয় একটাই থাকে যে মানে প্রত্যেকেরই যেটি হয় যে আমি মানে কি রেজাল্ট করবো বা প্রতিবেশীরা কি বলবে, মানে সবচেয়ে বেশি মানে প্রতিবেশীদের উপরই মানে অ্যাকচুয়ালি আমরা মানে ভরসা করি বা ডিপেন্ড করি। কিন্তু মানে অবশেষে দেখতে গেলে ওগুলো কিছুই না, মানে জাস্ট মাধ্যমিকের রেজাল্ট যখন তোমরা বুঝতে পারবে, যখন কলেজে পড়বে বা তার পরবর্তী, তখন বুঝতে পারবে যে মাধ্যমিকের রেজাল্টটা, হ্যাঁ সেই সময় অবশ্যই বোর্ডের প্রথম এক্সাম চাপটা তো সেই লেভেলেই থাকে, কিন্তু যখন যত বয়স বাড়বে বা ক্লাস 11-12 পার করবে তখন মনে হবে জাস্ট এটা জাস্ট একটা নাম্বারই, সেটা কিন্তু তেমন কোনো কাজেই লাগে না। অতএব ক্যান্ডিডেটকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেটা হবে ভালোই হবে অ্যাকচুয়ালি, সেটা নিয়ে অতটা টেনশন করে লাভ নেই, সেটাই বলবো। ওটাই মানে এমনিতেও এক্সাম দেওয়া হয়ে গেছে। এখন আমি হুম, হাজার ভাবলেও আমার খাতার লেখা চেঞ্জ হবে না, হুম, এবং নাম্বারও দেওয়া হয়ে গেছে। আমি হাজার ভাবলে হুম, আমার নাম্বারও চেঞ্জ হবে না। তো আমিও এটাই বলবো, বা মানে যারা এখন ভিডিওস দেখছো, যে যাবতীয় চিন্তা আছে ছেড়ে দাও। কটা দিন রয়েছে হাতে, তারই মধ্যে রেজাল্ট আউট হবে, এবং বেশিরভাগ চান্স তোমরা পাস করে যাবে। যারা পাস নিয়ে হুম, চিন্তা হুম। করছো, আশা করি তোমরা পাস করেই যাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক এক্সামের আগের রাতে সব থেকে বেশি ভয় করে, যেটা আমার হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে আমি ঠিক মানে তোমার যেমন একটা টার্গেট ছিল যে 600+ পাবো, আমার হুম, সেই রকম মূলত কোনো একটা টার্গেট থাকেনি, এবং আমি যে একদম শুরুর থেকে প্রিপারেশন নিয়েছিলাম সেটাও না। আমি মিড টাইম থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি, কারণ তার আগে আমি টাইম ওয়েস্ট করেছিলাম। হঠাৎ করে মনে হলো যে না, বোর্ড এক্সাম আছে, এবার সিরিয়াস হতে হবে। এবার আমি না হুম, নিজেও জানতাম না যে আমি এক্স্যাক্টলি কত পাবো, ঠিক আছে? আমার হুম, হুম, মোটামুটিভাবে টার্গেট আচ্ছা, ছিল, মানে তাও মনের মধ্যে একটা থাকে যে এত নম্বর বেশি পাওয়া গেলে ভালো হয়। তো সেটা ছিল মোটামুটি 500, হুম, 550 বেশি যদি পাই তো ভালো হয়। তো আমি নিজেও জানি না আমি কত পাবো। এবার ঠিক কী আচ্ছা, টাইপের এক্সাম দিয়েছিলাম আমি জানি না। কারণ আমার হিস্ট্রির দিনে একটা সমস্যা হয়েছিল, সেটা নিয়েও ভিডিও বানিয়েছিলাম, যে সেই হিস্ট্রিতে আমার খাতা কাড়িয়ে রাখা হয়েছিল ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো। এবার তারপরে আমি আচ্ছা, কী লিখেছি, মানে তখন আমি প্যানিক হয়ে গেছিলাম যে আমার কাছে হাতে সময় কম রয়েছে, এবার আমাকে লিখতে হবে যা হোক করে। হুম, তো ওই রাতটাতে আমার সবথেকে বেশি ভয় লেগেছিল, এবং যারা এখন ভিডিও দেখছো তোমরাও রিলেট করবে, ওই রাতটাতে একটু বেশি ভয় লাগবে যে পরের দিন সকালে রেজাল্ট আসবে। তো সেই মুহূর্তেও তুমি যদি তোমার কিছু বলতে চাও তো বলতে পারো, যে যাতে না বেশি কেউ প্যানিক করে, কারণ আলটিমেটলি কোনো কিছুই লাভ নেই প্যানিক করে।
তাই না? এটাই। একদম সেটাই বলবো যে প্যানিক করে আর কি হবে? মেইন তো তোমার যে যুদ্ধটা সেটা তো কিন্তু খাতায় করে এসেছো। এখন জাস্ট রেজাল্টের অপেক্ষা। তো রেজাল্টের আগে একটু তবুও টেনশন হয়। কিন্তু আমি তেমন কোনো টেনশন খুব একটা যে ছিল সেটাও না। কারণ আমার বিশ্বাস ছিল যে আমি একটা ভালো রেজাল্ট করব বা যারা ভালো রেজাল্ট করবে এই ২রা মে, তো প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন থাকে। তো সেই লেভেলে হয়তো প্রত্যেকেই পেয়ে যাবে। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই বা যে আমি পেলাম না কেন? এই চিন্তা ভাবনা করে অতটাও লাভ নেই। যতটা আমরা মানে চিন্তা করি। রেজাল্ট তো বেরিয়ে যাবে ২ তারিখে এবং হুম, কিভাবে কি রেজাল্ট দেখবে সেই নিয়ে তোমার চ্যানেলেও ভিডিও রয়েছে। তোমার চ্যানেলের লিঙ্কও হ্যাঁ, ডেসক্রিপশনে থাকবে। যারা ভিজিট করতে চাও দাদার চ্যানেল তারা যেতে পারো। আর আমার চ্যানেলেও রয়েছে। তো মোটামুটিভাবে আমরা হুম, জানি যে কিভাবে কি রেজাল্ট আউট মানে দেখতে হয়। অবশ্যই। হ্যাঁ, এবার যেটা প্রবলেম হয় সেটা হলো গিয়ে যখন সবাই একসাথে ওয়েবসাইটে ভিজিট করে কিছুক্ষণের জন্য একটু হুম, হোল্ডে আমরা থেকে যাই। হ্যাঁ? হ্যাঁ, তো তখন আবার অনেকে ভয় করে। এটা আগের বছর আমি দেখেছিলাম একটা হুম, হিউজ হুম, পরিমাণে স্টুডেন্ট আমাকে বারবার মেসেজ করে যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না। তার মানে কি আমি ফেল করে গেলাম কিনা? তো ওই বিষয়টাকে আমি বলব যে ওটাতে ফেল বলে কিছু হয় না। একটু হয়তো হুম, সময় লাগবে। আরেকটা প্রশ্ন করে স্টুডেন্টরা যে আমি হয়তো রেজাল্ট অনলাইনে চেক করলাম। এবার হার্ড হুম। কপিটা আমি কবে পাবো? এক্ষেত্রে আমি বলবো হার্ড কপিজ, আমি যেমন নর্থ বেঙ্গলে থাকি। তো নর্থ বেঙ্গলে আমাদের কিন্তু একটা ডেট বলে দেয়। যেদিন রেজাল্ট পাবলিশ হয় সেদিন কিন্তু মার্কশিট দেওয়া হয় না। স্কুল থেকে বলে দেয় যে আজ থেকে ৫ দিন পর বা ৭ দিন পর একটা ডেট দিয়ে দেয় যে এই তারিখে মার্কশিট দেওয়া হবে। আর যারা হচ্ছে সাউথ বেঙ্গল বা কলকাতার আশেপাশে রয়েছে তাদের কিন্তু সেদিনই বেলা ১১টার পর থেকে কিন্তু মার্কশিট দেওয়া শুরু হয়ে যায়। তাই যারা নর্থ বেঙ্গল আছো তারা স্কুল থেকে জেনে নেবে যে কবে তাদের মার্কশিট দেওয়া হবে। আর যারা সাউথ বেঙ্গল বা কলকাতার আশেপাশে আছো তারা অবশ্যই স্কুলে সেদিনই যাবে, সেদিনই কিন্তু মার্কশিট পেয়ে যাবে। আচ্ছা। আর সঙ্গে করে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে ভুলো না। এবার যারা ধরো মাধ্যমিকে ২ তারিখ এক্সামের রেজাল্ট আউট হয়ে গেল। রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে যারা ধরো মানে পাস ম্যাক্সিমাম স্টুডেন্টই করবে এবং হুম। তাদের সেই মুহূর্ত থেকে কোনো প্রিপারেশন নেওয়া উচিত কিনা বা কোন জিনিসটা করলে তাদের আপকামিং ফিউচারটা ভালো হবে সেই বিষয়ে যদি কিছু মতামত দিতে চাও? দেখো বর্তমানে যে এডুকেশন সিস্টেম সেখান থেকে বেরিয়ে গিয়েও আমাদের কিছু স্কিল মানে ডেভেলপ করা প্রয়োজন আছে বর্তমানে। জাস্ট পার্ট টাইম হিসাবে নিজের একটা ইনকাম সোর্স সেরকম। যেমন বিভিন্ন কম্পিউটার কোর্স গুলো হয়ে থাকে ১ বছর বা ৬ মাস। সেইরকম একটা কম্পিউটার কোর্স বা কম্পিউটার কোর্স না কিনে বা যদি টাইপিং এ ভালো পারে সে ক্যান্ডিডেট কিন্তু টাইপিং করতে পারে। আবার দেখা গেল অনেকে হচ্ছে বিউটি যারা মেয়েরা রয়েছে বিউটিশিয়ানের কোর্স করতে পারে বা নার্সিং এর বিভিন্ন টুকিটাকি বিষয় বা এই সমস্ত কিছু কিন্তু করতে পারে। এগুলো পরবর্তীকালে কিন্তু অনেকটা হেল্পফুল হয়। যেমন আমি বর্তমানে কম্পিউটার শিখেছিলাম, এখন কিন্তু সেই কম্পিউটারের যে স্কিলটা এখন কিন্তু অনেকটাই কাজে লাগছে আমার। যেটা প্রত্যেকেই বলবো যে পড়াশোনার পাশাপাশি যেকোনো একটা কিছু স্কিল বাড়ানো ভালো। সেটাই বলবো। এটা আমিও বলব। কারণ নরমালি আমরা স্কুলে যে পড়াশোনা করেছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হুম, তারপর আমি বিটেক করছি। আমার এটা লাস্ট সেমিস্টার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি হুম। এবং আল্টিমেটলি আমার কলেজের এই শেষের সময়ে আসলাম এবং আসার পর দেখছি যে আমার কাছে যদি কোনো স্কিল না থাকে আমি কোনো জব পাবো না। তো হ্যাঁ, সেটাই আমার এখন। হ্যাঁ, আমি ওয়েব ডেভেলপমেন্ট করেছি। তো আমি ওয়েবসাইট বানাতে পারি। তো সেই ক্ষেত্রে এবং সেই সূত্রে আমি জব পাচ্ছি। আদারওয়াইজ আমি পেতাম না। আচ্ছা, আশা করি এইটা আমরা বুঝতে পেরেছি যে মোটামুটি স্টুডেন্টদের প্রত্যেকটা ডাউটস আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যে মোটামুটি অবশ্যই। রেজাল্টের সময় যে গ্রেস নম্বরের ব্যাপারটা সেটা কেমন দেওয়া হয়। আর হুম, পরীক্ষার রেজাল্ট আউটের আগে যে প্যানিকের ব্যাপারটা হয় আল্টিমেটলি ওটা মানে কোনো লাভ নেই। ঠিক আছে? ওটা হুম, আমরা ক্লিয়ার করেছি। আর প্রজেক্ট জমা দিলে কি হবে, না দিলে কি হবে সেই বিষয়টা ক্লিয়ার করেছি। ১০ নম্বরের নিচে যারা পাবে তাদের বিষয়টা বলা একটু ডিফিকাল্ট সত্যি বলতে। মানে আমরা এইভাবে বলতেও পারবো না যেটা আমাদের মানে বলা উচিতও না। ঠিক আছে? এখন কি অবশ্যই। হবে বলাও যায় না। অনেক টিচারের উপর হুম, ডিপেন্ড করে, অনেক সময় ভুল কিছু হতে পারে। তো ওই বিষয়টার দিকে আমরা যাচ্ছি না খুব একটা। আর রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে কি করা উচিত সেটাও আমরা বললাম। তো ২রা মে যে রেজাল্ট আউট হবে আশা করি প্রত্যেকটি মাধ্যমিক ২০২৫ এর ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালোই হবে। অবশ্যই প্রত্যেকেরই ভালো হবে। আর সম্রাট স্যারের একটা বিখ্যাত কথা দিয়ে আমি শেষ করতে চাইছি যে দুশ্চিন্তায় নয়, প্রত্যাশায় কাটুক মাধ্যমিকের রেজাল্টের সেই আগের রাতটা। একদম। তো আশা করি সবারই রেজাল্ট ভালোই হবে। এছাড়াও হুম, যাবতীয় ডাউটস আছে তার জন্য আমরা আছি। ক্লিয়ার করিয়ে ফেলবে যদি অবশ্যই কমেন্ট সেকশনে কেউ যাদের আসে। ডাউট রয়েছে তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দাদা তো চ্যানেল আছে সেখানে ভিজিট কর, আর প্রয়োজনে আমার চ্যানেলেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আজকের এই পডকাস্ট এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টে আসার জন্য, অডিয়েন্সদেরকে এত কিছু বলার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
অলরাইট, সো আজকের এই পডকাস্টটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং জানাও যে তোমার অভিজ্ঞতা কি আজকের এই পডকাস্টটা দেখার পর। আর ডেসক্রিপশন বক্সে আমার এবং শ্রীদাম ভাইয়ের দুজনেরই ইনস্টাগ্রাম বা যাবতীয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের কিন্তু লিঙ্কস রয়েছে। চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবে শ্রীদাম ভাইয়ের। তো শ্রীদাম ভাইয়ের কিন্তু চ্যানেলটা তোমরা গিয়ে ভিজিট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, চিন্তামুক্ত থেকো। রেজাল্ট তোমাদের ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।